আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব আমাদের বাংলা সাহিত্য বইয়ের গদ্যের অন্যতম গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে নিম গাছ। লিখেছেন বনফুল। আচ্ছা, আমাদের যদি মনে করো যে বলা হয় যে তোমাদের 20টা গদ্য বা পদ্য আছে 20টা, তো তার মধ্যে তুমি যার কবি পরিচিতি বাদ দিতে পারবে না সে হচ্ছে বনফুল। এর বিবরণ তোমার পড়তেই হবে। তাহলে অন্যান্য দিন আমরা অন্যভাবে পড়ছি, কিন্তু আজকে আমরা কিভাবে শুরু করবো? আজকে আমরা লেখক পরিচিতি থেকেই শুরু করবো। চলো আল্লাহ নামে শুরু করি। লেখক পরিচিতি। তার প্রকৃত নাম বলাইচাঁদ মুখোপাধ্যায়। এই যে বলছি না, এই যে একটা প্রশ্ন, মানে ধরো যুগ যুগ ধরে আসতেছে প্রশ্নটা। তাহলে নিম গাছ কে লিখছে? বনফুল। যদি বনফুল নাও দেওয়া থাকে, ওরকম ভাবে লেখা থাকবে বলাইচাঁদ মুখোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এরকম ভাবে, তো তখন তোমাদেরকে বলাইচাঁদ মুখোপাধ্যায় অ্যান্সার করতে হবে। বিহারের পূর্ণিয়ার অন্তর্গত মণিহার গ্রামে 1899 সালের 19 জুলাই তিনি জন্মগ্রহণ করেন। দরকার নাই আসলে, মানে এতটা ডিপে যাবে না আশা করি, মানে পড়তে হয় অনেক, যে কত সাল কত কিছু, এত কিছু আসে না। আর সর্বোচ্চ যদি দেখো, এটা জেনে রাখতে পারো 1899 সালে কোথায় জন্মগ্রহণ করছে, এটা আপাতত লাগবে না। বনফুল পূর্ণিয়ায় সাহেবগঞ্জ ইংরেজি উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক, হাজারীবাগের সেন্ট কলম্বাস কলেজ থেকে আইএসসি এবং পাটনা মেডিকেল কলেজ থেকে এমবিএ পাশ করেন। দরকার নাই। মেডিকেল অফিসার পদে চাকরির মাধ্যমে বনফুলের কর্মজীবন শুরু। তোমাদের এই যে জিনিসটা আসে, বনফুল কি হিসাবে তার চাকরি জীবন শুরু করেছিলেন বা কর্মজীবন শুরু করেছিলেন, সেটা হচ্ছে মেডিকেল অফিসার। এখন আসো, 1918 সালে শনিবারের চিঠিতে ব্যঙ্গ কবিতা ও প্যারোডি লিখে তার সাহিত্য অঙ্গনে প্রবেশ হয়। এই জিনিসটা বসে 1918 সালে, সালটা আসতে দেখি নাই, তবে এই জিনিস আসতে দেখছি। শনিবারের চিঠিতে ব্যঙ্গ কবিতা ও প্যারোডি লিখে তার সাহিত্য অঙ্গনে প্রবেশ হয়। সে হচ্ছে মেডিকেল অফিসার হিসেবে জয়েন করছিল। তাহলে তারপরে সে মেডিকেল থেকে কিভাবে হচ্ছে এত সুন্দর সুন্দর সাহিত্য লেখা শুরু করলো? প্রথম তার অ্যাপ্রোচটা ছিল শনিবারের চিঠিতে ব্যঙ্গ কবিতা এবং প্যারোডি লিখে। শনিবারের চিঠি ছিল তৎকালীন সময়ে যে আমরা যে শিশুতোষ যে বিভিন্ন ধরনের, যেমন এখন আমাদের কি আছে, ওই যে কিশোর আলো আছে না, এই টাইপের একটা জিনিস ছিল। প্রবাসী পত্রিকায় তিনি এক পাতা আধ পাতা করে লিখতেন। এই যেটা বাসি, প্রবাসী পত্রিকায় তিনি এক পাতা আধ পাতা করে গল্প লিখতেন। ধরো এখন তোমরা ধরো ওই যে আমার দেশ বলো, তারপরে প্রথম আলো, এইসব জিনিসে যে মানুষ কলাম লেখে, ওইরকম ভাবে সে এক পাতা আধ পাতা করে গল্প লিখত। গল্পগুলো আকারে ক্ষুদ্র অথচ বক্তব্যে তাৎপর্যপূর্ণ, মানে মূল ভাবটা ছিল কি, মানে যা বুঝাইতে চাইতো সেটা ছিল অনেক বিশাল। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো হচ্ছে বনফুলের গল্প। দেখো, বনফুল নিজেই, বনফুল সবসময় মানে বলাইচাঁদ মুখোপাধ্যায় তার পরিচয়টা দিত বনফুল হিসেবে। বনফুলের গল্প, বনফুলের আরো গল্প, বাহুল্য, বিন্দু বিসর্গ, এই দুইটা প্রচুর আসে। কারণ বনফুলের গল্প, বনফুলের আরো গল্প, এগুলো দেখলেই বোঝা যায় যেটা বনফুল লিখছে। কিন্তু এই যে বাহুল্য, বিন্দু বিসর্গ, তার কি উল্লেখযোগ্য গল্প গ্রন্থ, এই যে জিনিসটা তোমাদের প্রশ্নে আসবে, গল্প গ্রন্থ, উপন্যাস, কাব্য গ্রন্থ, তখন কোনটা দিবে? শিশুতোষ গ্রন্থ। অবশ্যই হচ্ছে এটি কি একটা গল্প গ্রন্থ। বাস্তব জীবনে ও জ্ঞান বিজ্ঞানের বিচিত্র উপাদান তার গল্প উপন্যাসে নিপুণভাবে প্রকাশিত হয়েছে। মানে এই যে দেখো, এই কবিতাটা যখন পড়বা তখন দেখবা যে সে আসলে অল্প কথার মধ্যে কত বড় কিছু বুঝিয়ে ফেলছে। বনফুলের উল্লেখযোগ্য উপন্যাস, এখন আসতেছে উপন্যাস, তৃণখণ্ড, কিছুক্ষণ, দৈরথ, জঙ্গম ইত্যাদি। এই চারটে করে রেখো, হচ্ছে টুকটাক দিয়ে দেয়, এগুলো আসতে খুব কম দেখা যায়। তবে বনফুল তো বললাম তো যে বনফুল দিয়েই দেয় আলটিমেটলি। আর হচ্ছে নিম গাছ টপিকটা তোমাদেরকে বাদ দিবে না, এখান থেকে প্রশ্ন আসবে ইনশাল্লাহ। বিভিন্ন পুরস্কার সহ তিনি পদ্মভূষণ উপাধি লাভ করেন। তবে হচ্ছে বনফুল যখন পড়তাম এই জিনিসটা পড়ে রাখতাম। এখন 1969 সালের 9 ফেব্রুয়ারি বনফুল কলকাতায় মৃত্যুবরণ করেন। কোথায় মারা যায়? আর এই যে সালটা, এই সাল আসলে কি? সাল আসলে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বনফুল, এই কয়টা থেকে আসে। তারপরে বনফুল এটা তেমন একটা আসতে দেখা যায় না। এটা যেহেতু সহজ কবিতা, আমরা হচ্ছে শব্দার্থে যাব না, এখান থেকে শুরু করবো। প্রথমটা কি? কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে। এখানে গাছের ছাল বোঝানো হয়েছে, ঠিক আছে? কোন গাছ? আমরা উপরে কি পড়ে আসছি? নিম গাছ। নিম গাছের ছাল বোঝানো হয়েছে। পাতাগুলো ছিঁড়ে শিলে পিষছে কেউ। শিল চিনো তোমরা? হচ্ছে এখন মানে যে জেনারেশনে আসছো, তোমরা হচ্ছে বেশিরভাগই হচ্ছে ব্লেন্ডার দেখে বড় হইছো। পাটা বা শিল কয়জন দেখছো? পাটাটা হচ্ছে একটা নির্দিষ্ট ফ্ল্যাট একটা জায়গা, তার উপরে ঠিক যেটা দিয়ে পাটা তৈরি করা হয়েছে সেম জিনিস দিয়ে উপরে হচ্ছে শিল হয়। এটা ওই জিনিসটা দিয়ে যে কোনো কিছু থেতলানো যায় বা হচ্ছে বাটা যায়। যে আমরা যে মরিচ বাটা খাই না, ওগুলো হচ্ছে সাধারণত বেশিরভাগ মজা লাগবে কোনটা? এই পাটায় বাটলে। তো ওইটাই বসছে শিলে পিষছে কেউ, মানে হচ্ছে থেতলে ফেলতেছে বা পিষতেছে। আচ্ছা, কেউ বা ভাবছে গরম তেলে, কেউ বা ভাবছে গরম তেলে, গরম তেলেও ভাজে অনেক সময়। মানে এই নিমের আসলে বহু যে গুণাগুণ সেগুলো আসলে ব্যাখ্যা করতেছে। পরবর্তীতে লাস্টের লাইনে গিয়ে তোমার হচ্ছে ফুল কনসেপ্ট চেঞ্জ করে দিবে। তুমি এতক্ষণ যা করছো সেটার কনসেপ্ট একদম লাস্ট লাইনে যে চেঞ্জ করে দিবে। কেউ বা ভাবছে গরম তেলে, মানে গরম তেলে এটাকে ভাজতেছে কেউ, খোশ দাঁত হাজা চুলকানিতে লাগাবে। তাহলে গরম তেলে ভেজে কি করবে?
কোষ, দাঁত, হাজা, এগুলো হচ্ছে সাধারণত যে মানুষের শরীরে বিভিন্ন ধরনের চর্মরোগ হয়। এই প্রত্যেকটা হচ্ছে চর্মরোগ। কোষ বলো, দাঁত বলো, হাজা বলো, এগুলো হচ্ছে চর্মরোগ। আবার যে চুলকানি তো বলছি অলরেডি। তাহলে এই চুলকানি, কোষ, দাঁত, হাজা মানে কিভাবে লাগাবে? গরম তেলে যে ভাজবে, সেই ভাজা অংশটা যখন শরীরে লাগাবে, সেটা হচ্ছে এগুলো ভালো করার কাজ করবে। চর্মরোগের অব্যর্থ মহৌষধ। আচ্ছা, দেখবা কারো যদি এরকম চর্মরোগ হয় বা চামড়া রিলেটেড যে কোনো রোগ হইলে তাকে পাতার যে পানিটা থাকে, পানির মধ্যে কিছু নিম পাতা দিয়ে বা হচ্ছে নিম পাতা গরম করা পানি দিয়ে গোসল করায়। মানে এটা হচ্ছে আসলেও অনেকটা কাজ করে। এবং যে বিভিন্ন অয়েন্টমেন্ট যেগুলো থাকে, মলম, ওই মলমেও হচ্ছে নিমের অনেক নির্যাস দেওয়া হয়। তাছাড়া এখানে বলে নাই, আমি এক্সট্রা বলে রাখি, এখন আমরা যে হচ্ছে সাধারণত জিনিসপত্র খাই, এগুলোতে কি বেশিরভাগই রাসায়নিক সার ইউজ করা হয় বা হচ্ছে রাসায়নিক কীটনাশক ব্যবহার করা হয়। তোমরা জানলে অবাক হবা যে এই নিম পাতার যে রসটা, সেটা যদি তুমি প্রাকৃতিক ভাবে ইউজ করো, তাহলে তোমার যেমন পোকামাকড় চলে যাবে, ঠিক তেমনি তোমার হচ্ছে রাসায়নিক কীটনাশকগুলো ইউজ করতে হবে না। আর রাসায়নিক কীটনাশক আমাদের শরীরে যে কি মারাত্মক এফেক্ট ফেলে, এটা তো আর তোমাদের বলার এখন প্রয়োজন নাই। আচ্ছা, কচি পাতাগুলোও খায় অনেকে, মানুষও খায়, গরু ছাগল যা আছে তাও খায়, অনেকে হচ্ছে মুরগিকে খাওয়ায়, আরো ধরো বিভিন্ন ধরনের পাখি থাকে যারা হচ্ছে শখ করে পালে, ওদেরও খাওয়ায়। এমনি কাঁচাই, মানে কচি পাতাগুলো অনেকে কাঁচাই খেয়ে ফেলে, এটাই বলছে কচি পাতাগুলো খায় অনেকে এমনি কাঁচাই। তাহলে আরেকবার আমরা রিভিউ করে আসি। সালসারে নিয়ে কেউ সিদ্ধ করতেছে, কেউ বা হচ্ছে পিষতেছে, আবার কেউ কি করতেছে, গরম তেলে ভাজতেছে। কি করবে? খোস, দাঁত, হাজা বা চুলকানি যে জায়গায় হয়েছে সেই জায়গায় লাগাবে। আর চর্মরোগের তো অব্যর্থ মহৌষধ। আচ্ছা, কচি পাতাগুলো অনেকে খায়, কিভাবে খায়? কাঁচাই খায় ফেলে। এখন আসো পরের লাইনে যাই আমরা। কিংবা ভেজে বেগুন সহযোগে যকৃতের পক্ষে ভারী উপকারী। আচ্ছা, এখন যখন বেগুনের সাথে তুমি ভাইজা খাবা, সেটা হচ্ছে যকৃতের পক্ষে ভালো উপকারী। আমাদের যে পেটের যে অংশটা আছে যকৃৎ, আমাদের বডিতে কি কি অংশ আছে, ধরো ফুসফুস, কিডনি, লিভার, পাকস্থলী, অনেক কিছু আছে না, ওর মধ্যে একটা পার্ট আছে যকৃৎ। তো এই যকৃতের পক্ষে এই জিনিসটা ভারী উপকারী। কিভাবে খেলে ভারী উপকারী হবে? যখন তুমি সেটা বেগুনের সাথে কিভাবে খাবা? ভেজে খাবা। আচ্ছা, অনেকে হচ্ছে কচি ডালগুলো ভেঙে চিবোয়, কত লোক মানে দেখবা হচ্ছে গ্রামের বাড়ি গেলে যদি কখনো ব্রাশ না নিয়ে যাও, বাবা মারা সাধারণত এক ধরনের ডাল ভেঙে এনে দেয়। ওই ডালটা মূলত নিমের ডাল, তাহলে দাঁত ভালো থাকবে। ওটাই বলছে কচি ডালগুলো ভেঙে চিবোয় কত লোক। ওই জিনিসটাতে দাঁত মাজার আগে তোমাকে কিছুক্ষণ হচ্ছে চিবিয়ে নিতে হবে, তারপর তুমি ওটাকে দিয়ে দাঁত ব্রাশ করতে পারবে, দাঁত ভালো থাকে। তাহলে ওই যে দাঁত ব্রাশ করার কাজে লাগলো। কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ। কবিরাজ আসলে কারা বলতো? কবিরাজ হচ্ছে তারাই যারা হচ্ছে বিভিন্ন গাছন্ত এবং বিভিন্ন হচ্ছে গাছগাছালি, পাতা, এইসব যে বিভিন্ন উদ্ভট উদ্ভট কি কি জানি আছে, এরা এইসব ইউজ করে যারা চিকিৎসা করে, তারা হচ্ছে কবিরাজ। তো নিম গাছের যে এত গুণ, তাহলে কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ হবে না? কবিরাজরা এই জন্য প্রশংসায় পঞ্চমুখ যে ভাই আল্লাহ, এত গুণ, এত গুণ তো অন্য কোনো গাছে সাধারণত পায় না। ধরো নির্দিষ্ট কিছু গাছ নির্দিষ্ট কোনো কাজ করে, কিন্তু এটার প্রচুর কাজ, এই জন্য কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ। বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন। বিজ্ঞ কারা? যারা হচ্ছে জ্ঞানী এবং প্রজ্ঞাবান, এবং ধরো যে বয়স যাদের একটু মোটামুটি ভালো হয়েছে, তো তারা বাড়ির পাশে এটা যখন গজায় তখন খুশি হয় যে আল্লাহ থাক ভালো হয়েছে। এবং তুমি যদি নিমের কাঠে শও, তোমার হচ্ছে পিঠে যে ব্যথা বা আমাদের যে বডিতে যে বিভিন্ন সময় ব্যথা হয়, ওই কাঠে শুলে তোমার ব্যথাগুলো থাকবে না। মানে নিমে এত উপকারী। তাহলে বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হয়, বলে নিমের হাওয়া ভালো, থাক কেটো না। মানে নিমের হাওয়া কেন ভালো? শ্বাসকষ্ট রিলেটেড ইস্যুতে অনেক সময় ভালো কাজ করে নিমটা। কাটে না, কিন্তু যত্নও করে না। সাধারণত ধরো একটা হচ্ছে আম গাছকে কি করতে হয়? এক বছর পরে আম চলে গেলে মোটামুটি সেটাকে ডালপালা সেটে দেয়, পরের বার হচ্ছে চারপাশ দিয়ে সার দিয়ে দেয়, রেগুলার পানি দিয়ে দেয়, তো সময় পর গিয়ে সেটা তোমাকে আবার আম দিবে। কিন্তু নিম গাছের ক্ষেত্রে সেটা হয় না। আসলে নিম গাছ একাই হচ্ছে হয়, এই যে বৃষ্টি হয় সেই পানিতে বাড়ে, যদি বেঁচে থাকতে না পারে মারা যায়, আস্তে আস্তে যতটুকু বাড়তে পারে বাড়ে, তারপর হচ্ছে যে কাটে ফেলে। আচ্ছা, এই জন্য এটাই বলছে যে কাটে না, কিন্তু যত্নও করে না। আসলে যত্ন করার প্রয়োজন পড়ে না, তোমাকে তো দিন শেষে এটা কোনো ফল দিতেছে না। যারা বুঝে তারা ঠিকই যত্ন নেয়, কিন্তু এখন আসলে আমরা কয়জন হচ্ছে আমাদের সময় থাকে যে আমরা নির্দিষ্ট একটা জিনিসের যত্ন করব? আম আমাদেরকে প্রত্যেক বছর একটা টাকা উপহার দিতেছে বা একটা টাকা দিতেছে, এই জন্য আম, লিচু, কলা, তারপরে ধরো যে হচ্ছে ডাব, এইসব জিনিসের আমরা যত্ন করি। আবর্জনা জমে এসে চারিদিকে, মানে তুমি যদি হচ্ছে কোনো কিছু পরিচর্যা করো, তার আশেপাশে তুমি কিছু হইতে দিবা না, সেটাকে হচ্ছে পরিষ্কার করে রাখবা সবসময়। কিন্তু যখন তুমি সেটা যত্ন করতেছো না, তখন কি করবা? তখন হচ্ছে ওইটা চারিপাশে আবর্জনা বা বিভিন্ন গাছপালা, বিভিন্ন কিছু গজায় যাবে, এবং ময়লা টয়লা মানুষ সাধারণত ওইখানেই ফেলে। তো এটাই বলছে আবর্জনা জমে এসে চারিদিকে, শান দিয়ে বাঁধিয়েও দেয় কেউ, সে আরেক ধরনের আবর্জনা। আচ্ছা, এই যে আমরা টাঙ্গাইলেই হচ্ছে পুরাতন বাস স্ট্যান্ডে একটা মসজিদ আছে, সেখানে একটা গাছ আছে, ওই গাছের চারিদিকে হচ্ছে শান দেওয়া। এখন ওই গাছের নিচে তাহলে পানিটা যাবে কিভাবে? অল্প একটু জায়গা ফাঁকা করে রাখছে, এবং এমন জায়গায় গাছটা, সেখানে হচ্ছে আলটিমেটলি নামাজ পড়ে, তো ওই জায়গাটা উপরে দেওয়া টিন দিয়ে ঢাকা। তো এটা কিভাবে পানি দেয় জানি না, কিন্তু গাছটা বাইচা আছে আলটিমেটলি। তো যদি শান দিয়ে বাঁধিয়ে দাও, এখানে শান মানে বোঝানো হচ্ছে সিমেন্টের কথা, তো সিমেন্ট দিয়ে যদি বাঁধিয়ে দাও, তাহলে
তাহলে আলটিমেটলি যে পানি যাওয়ার কোনো স্কোপ নাই, আবার ওই যে ওই চারিদিকে হচ্ছে চারিদিকে সিমেন্ট মাঝখানে একটা দাঁড়িয়ে রয়েছে, ওটাই বলছে ওটা আরেক ধরনের আবর্জনার মতো দেখা যায়, মানে তখন ওই জিনিসটাকে আবর্জনার মতো দেখা যায়। হঠাৎ একদিন একটা নতুন ধরনের লোক এলো, এই যে এতক্ষণ যে কথাগুলো বললো এর মধ্যে লোকের সংখ্যা কিন্তু খুব কম ছিল, একটা ছিল কবিরাজ, একটা ছিল বিজ্ঞ, আর হচ্ছে ওই যে মানুষ শান্তি বাঁধিয়ে দেয়। এর বাইরে নতুন একটা লোক আসলো, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইলো নিম গাছের দিকে, মুগ্ধ দৃষ্টিতে মানে কি অবাক দৃষ্টিতে, এবং হচ্ছে তাকিয়ে রইলো যে আল্লাহ এই জিনিসটা এত কিছু দিতে পারে, এত সুন্দর জিনিসটা, এইভাবে তাকিয়ে রইলো। ছাল তুললে না, পাতা ছিঁড়লে না, ডাল ভাঙলে না, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইলো শুধু। ছাল তুললো না, মানে ছাল তুলে কি করে সাধারণত মানুষ, ওটা কি ইউজ করতেছে, পাতা তুলেও ইউজ, পাতা ছিঁড়েও ইউজ করতেছে, ডাল ভেঙেও তাতে মাছতেছে, ইউজ করতেছে। কিন্তু সে কি করলো, ওই কোনো ইউজের মধ্যে গেল না, শুধু তার দিকে তাকিয়ে রইলো। সে তার কাছ থেকে কোনো প্রকার বেনিফিট নিল না। কিভাবে বুঝবো যে বেনিফিট নিল না? ছালও তুললো না, পাতাও ছিল না, ডালও ভাঙলো না, তাহলে মানে আলটিমেটলি কোনো বেনিফিট নিল না। মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইলো শুধু, শুধু হচ্ছে তাকিয়ে রইলো। এবং কি বলে উঠলো, বলে উঠলো বাহ কি সুন্দর পাতাগুলি, কি রূপ, মানে কি এই নিম গাছের এখন প্রশংসা করতেছি, মানে বাহ কখন তুমি বলো, যখন তুমি কোনো কিছু দেখে বেশি অবাক হও তখন, কি সুন্দর পাতাগুলো, এখন কি করলো, পাতাগুলির প্রশংসা করলো, কি রূপ মানে এবং কি সৌন্দর্য, এটার প্রশংসা করলো। থোকা থোকা ফুলেরই বা কি বাহার, এতক্ষণ পর্যন্ত কিন্তু আমরা ফুলের কোনো কথা কিন্তু এর মধ্যে দেখি নাই, ফুল নিয়ে কোনো কথা শুনছো নাই, মানে ও কি করলো একদম মানে সার্বিকভাবে প্রশংসা করলো, ওইটাই বললো থোকা থোকা ফুলেরই বা কি বাহার, এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ শাওরে। আচ্ছা, নক্ষত্র মানে কি, তারা, কতগুলো তারা নেমে আসছে, এক ঝাঁক তারা নেমে আসছে, কোথায় নেমে আসছে, আকাশ থেকে সবুজ শাওরে, মানে হচ্ছে এই জমিতে নেমে আসছে। তার মানে এর চেয়ে কি ভালো প্রশংসা করা আদৌ পসিবল? মানে এই লোকটা যে প্রশংসা করলো, ধরো প্রশংসা করে সে হচ্ছে সাল নিয়ে যেত, পাতা তুলে নিয়ে যেত, ডাল ভেঙে নিয়ে যেত, তাহলে কিন্তু একটাই ছিল, যাও প্রশংসা করছো, তার মানে তুমি হচ্ছে আমার কাছে একটা বেনিফিট নেওয়ার জন্য প্রশংসা করছো। আলটিমেটলি কিন্তু সে কোনো বেনিফিট নেয় নাই, শুধু প্রশংসা করছে, বাহ, আবারও বললো বাহ, দেখো ডাবল বাহ বললো। খানিকক্ষণ চেয়ে এদিকে চলে গেল, তাহলে কি সে কোনো কিছু এখান থেকে অ্যাচিভ করলো, বা কোনো কিছু জোর করে ছিনিয়ে নিয়ে গেল, বা সে আসলে কি কোনো কিছু এখান থেকে অর্জন করলো? কিছুই করলো না। শুধু কি করলো, সে হচ্ছে এই জিনিসগুলোর হচ্ছে প্রশংসা করলো, এবং দুইবার হচ্ছে বললো যে বাহ অনেক সুন্দর। তারপর কি হলো, সেখান থেকে চলে গেল। সে কি, সে হচ্ছে কবিরাজ না, সে হচ্ছে একজন কবি। কবিরাজ তো প্রশংসা পঞ্চমুখী ছিল, কিন্তু যে এখন প্রশংসা করে গেল সে হচ্ছে কবি। নিম গাছটার ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায়। তুমি দেখো তো, মানে এতক্ষণ পর্যন্ত সবাই তার ইউজ করছে, কোনোদিন কেউ তার প্রশংসা করে নাই। কবিরাজরা কিছুটা করছে, কিন্তু কবিরাজ কিন্তু আবার কি করছে, তার বেনিফিট নিছে। কিন্তু এই লোকটাই একমাত্র যে প্রশংসাও করছে, কিন্তু তার কাছ থেকে কোনো বেনিফিট নেয় নাই। তো তখন মনে হলো আল্লাহ, এরকম ভালো মানুষ তো আমার পক্ষে পাওয়ার পসিবল না। তখন কি হয়েছে, তার মনে হইতে থাকতেছিল যে আমি লোকটার সঙ্গে চলে যাই, কিন্তু পারলে না। মাটির ভিতরে শিকড় অনেক দূর চলে গেছে, মানে কেমনে যাবে বলো? কবিরাজ তো প্রশংসা করছে, যাওয়ার জন্য তো হচ্ছে সবকিছু ছেড়ে ছুড়ে যাইতে হবে, কিন্তু তার তো শিকড় অনেক গভীরে। এখন আমরা তো সাধারণত ছোট্ট একটা গাছই টাইনা তুলতে পারি না, সেখানে এখন তো একটা নিম গাছ তো বিশাল বড়, এত বড়, এতগুলো যদি বেনিফিট দেয়, তাহলে তার শিকড় কত বড় হইতে পারে, তুমি একটু ভেবে দেখো। তো সেই শিকড় থেকে উপরে উঠে সে কবির সাথে চলে যেতে পারবে? সেটা আসলে পসিবল হলো না। এটাই বললো যে কিন্তু পারলে না, মাটির ভিতরে শিকড় অনেক দূর পর্যন্ত চলে গেছে, মানে তার আর বের হওয়ার কোনো স্কোপ নাই, কিন্তু তার ইচ্ছে করতেছিল যাওয়ার জন্য। বাড়ির পিছনে আবর্জনা স্তূপের মধ্যে দাঁড়িয়ে রইল সে। ওই যে আবর্জনা স্তূপ কেন বলা হয়েছে বলতো? ওই যে কেউ তো যত্ন নেয় না, তাহলে আশেপাশে হচ্ছে ওই যে যে বিভিন্ন যে গাছপালা যেগুলো আছে সেগুলো যে জমা হয়ে আছে, তো আলটিমেটলি যেহেতু কেউ কোনো এরকম যত্ন নেয় না, তো এই জন্য সে বাড়ির পিছনে আবর্জনা স্তূপের মধ্যে দাঁড়িয়ে রইল। সে শিকড় উপরে নিজের হচ্ছে সত্তা থেকে বের হয়ে সে তার সাথে চলে যেতে পারলো না। এখন আমি তোমাদেরকে শুরুতেই বলছিলাম যে লাস্ট লাইনে যে এই পুরোটার কাহিনী ঘুরিয়ে দিবে। এখন দেখো কি বলছি, ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটা ঠিক একই দশা। ওদের বাড়ির গৃহকর্ম মানে গৃহের কাজ করে নিপুণা, মানে একদম নিপুণ ভাবে, একদম সুদক্ষ ভাবে কাজ করে লক্ষ্মী বউ, মানে বউটা লক্ষ্মী, তার ঠিক একই দশা। মানে ওই বাড়ির যে লক্ষ্মী বউটা আছে সে কিরকম গৃহের সব কাজ করে এবং অনেক সূক্ষ্মভাবে করে, তার ঠিক এরকম দশাই হয়েছে। কি দশা হয়েছে? সবাই তার কাছ থেকে বেনিফিট নেয়, সবাই তাকে ইউজ করে। মোটামুটি মানুষরা হচ্ছে কি বলে বলতো, ওই যে বলছে যে বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হয়, বলে নিমের হাওয়া ভালো থাকে কেন না, মানে কি বউটা আছে থাই, সমস্যা নাই, ও যতদিন আমাদেরকে সার্ভিস দেয় দেখ। তো এরকম কিন্তু কিন্তু হুট করে একদিন একটা লোক আসলো, লোক আসার পর কি বললো যে বাহ বউটা তো অনেক সুন্দর, বা হচ্ছে বউটা অনেক কাজ পারে, বউটার হচ্ছে এত গুণ। কিন্তু কি ওই লোকটা কি যে আসছে সে কি বউর কাছ থেকে কোনো বেনিফিট নিছে, বা ওই মেয়েটার কাছ থেকে কোনো বেনিফিট নিছে? বেনিফিট কিন্তু নেয় নাই। তার মানে এতদিন যে মেয়েটা হচ্ছে কোনো প্রশংসা পায় নাই, তো তার স্বভাবতই ইচ্ছা হবে যে আমি হচ্ছে ওই লোকটার সাথে চলে যাই। এগুলো আসলে হয় আমাদের সমাজে, প্রচলিত সমাজে, যেটা আবার হচ্ছে ঠিক না, এরকম প্রশংসা করাও ঠিক না, এভাবে চলে যাওয়া ঠিক না। তারপরেও
মানে ওই যে বললাম যে কোনো বেনিফিট নেয় না, শুধু প্রশংসাই করতেছে, প্রশংসা করে সে আবার চলে গেল। তো এখন এই লক্ষ্মী বউটা আসলে কিভাবে যাবে? নিম গাছ তো হচ্ছে শিকড়ের জন্য বাধা পড়ে গেছে, কিন্তু এই লক্ষ্মী বউটা কেন যেতে পারলো না? কারণ লক্ষ্মী বউটা হচ্ছে এতদিনে তার যে সম্পর্কের যে বাঁধন, ওই নিমের গাছের যে শিকড়ের যে বাঁধন, তার যে সম্পর্কের বাঁধনটা অনেক বেশি শক্তিশালী। এবং এতদিনে হচ্ছে ওই লক্ষ্মী বোর্ডের অবশ্যই বাচ্চা কাচ্চা হয়ে গেছে, তো তার মানে তার ছেলে মেয়ে আছে, তো ছেলে মেয়ের মায়া বলো, স্বামীর মায়া বলো, সংসারের মায়া বলো, সবকিছু ছেড়ে আসলে যত কষ্টই হয়ে যাক কেউ আসলে যাইতে পারে না, মানে আমাদের মা চাচিরা আসলে যাইতে পারে না। তো এই সবকিছু আসলে এই যে যে বনফুল পুরা নিম গাছের সাথে কার তুলনা দিল? ওই যে গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউয়ের সাথে তুলনা দিল। তাহলে দেখছো মানে বনফুলের লেখাগুলো ছোট হইলেও কিভাবে আলটিমেটলি এই পুরো জিনিসটাকে ঘুরিয়ে দেয়। ছাল, ছাল শব্দের অর্থ হচ্ছে বাকল। ওই যে উপর বাইরের যে একটা খোলস থাকে, ওই ছালটা হচ্ছে একদম গাছটাকে প্রোটেক্ট করে রাখে, ওইটাই এখানে নিম গাছের বাকল হিসাবে ব্যবহার করা হয়েছে। এখন হচ্ছে শিলে পেশা, শিল পাটায় বাটা বোঝানো হয়েছে, যে বললাম যে ফ্ল্যাট একটা জিনিস তার উপর এভাবে বেটে বেটে হচ্ছে বিভিন্ন ধরনের ভর্তা করা হয়। অব্যর্থ, যা বিফল হবে না, ওই যে চর্মরোগের অব্যর্থ মহা ওষুধ, মানে চর্মরোগের ক্ষেত্রে যদি তুমি নিম ইউজ করো বিফলে যাবে না, ওইটাই বুঝাইছে। পাতাগুলো খায়ও, নিমের কচি পাতা খেলে মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। আচ্ছা, এইটা মানুষ যেমন তোমরা যারা আছো, যারা হচ্ছে শৌখিন পশু প্রাণী পালন করো, তারা দেখবা মাঝে মাঝে হচ্ছে নিম পাতা খেতে দাও তোমরা। তো কেন খাইতে দাও? এই যে রোগ প্রতিরোধ ক্ষমতা যাতে বাড়ে, তারপরে মুখের রুচি যাতে বাড়ে, তারপরে যে যাতে কোনো পরজীবী শরীরে আক্রমণ না করে, এই জন্য মানে বহুবিধ এটার ব্যবহার আছে। শান দিয়ে বাঁধানো, এখানে ইট ও সিমেন্ট দিয়ে বাঁধানো বোঝাচ্ছে, আমি তখনই তোমাদেরকে বলছিলাম। এখন আসো কবিরাজ, যিনি গাছগাছালি পরিশোধন করে। পরিশোধন করা মানে কি? তুমি তো চাইলে একটা আস্ত নিম গাছ একটা মানুষের খাইতে দিতে পারবা না, পারবা? হয়তো নিমের ছাল খাইতে দিবা, পাতা খাইতে দিবা, নাহলে শিকড় খাইতে দিবা, এগুলোই তো। তো ওইটা কি মানে পরিশোধন করে, ওই একটা ফুল প্রসেস থেকে একটা ফিল্টার করে একটা জিনিস বের করে আনে, পরিশোধন করে মনুষ্য রোগের চিকিৎসা করেন, মানে মানুষ রিলেটেড যে রোগগুলো হয় সেগুলো চিকিৎসা করেন। কবি কি? যিনি কবিতা লেখেন, এটা আমরা মোটামুটি সবাই জানি। এখন শিকড় অনেক দূর চলে গেছে, এটা কিন্তু প্রতীকাশ্রয়ে ব্যবহৃত হয়েছে। এই দেখো, প্রতীকাশ্রয়ে বর্ণিত কিসের প্রতীকে? নিম গাছের প্রতীকে। কার সাথে প্রতীক দিছে? ওই যে নিপুণা লক্ষ্মী বউয়ের সাথে। নিম গাছের শিকড় মাটির গভীরে প্রবেশ করে এবং চারদিকে বিস্তৃত হয়, মানে চারিদিকে ছড়িয়ে যায়। লক্ষ্মী বউটার প্রতীক যেহেতু নিম গাছ, সেহেতু নিম গাছের শিকড়ের সঙ্গে বউয়ের সংসারের জালে আবদ্ধ হয়ে যাওয়াকে বোঝানো হয়েছে। এটা আমি আরো সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। তো এই জায়গা থেকে খ প্রশ্ন যদি একটা আসে, সেটা হচ্ছে এখান থেকে প্রশ্ন দিয়ে দেয়। পাঠ পরিচিতি, বলাইচাঁদ মুখোপাধ্যায়, যাকে আমরা সংক্ষেপে বনফুল বলি, এটা হচ্ছে অদৃশ্য লোক গ্রন্থের অন্তর্ভুক্ত গল্প। নিম গাছ গল্পটা কোন গ্রন্থের অন্তর্ভুক্ত? অদৃশ্য লোক। এখন ওই যে বলছি যে বনফুল থেকে প্রশ্ন আসবে, হয় ওইখান থেকে আসবে প্রকৃত নাম, নাহলে হচ্ছে জন্মসাল, নাহলে ওই যে পদ্মভূষণ যে পুরস্কার পাইছে, বা হচ্ছে এখান থেকে যে কাব্যগ্রন্থ উপন্যাস, না হলে এই যে অদৃশ্য লোক দিতেই হবে, মানে দিবেই আর কি, এটা দেয় সালা। এখন এই গল্পের সংক্ষিপ্ত অবয়বের মধ্যে, অবয়ব মানে কি? একটা আকৃতি। তো এরকম সংক্ষিপ্ত অবয়বের মধ্যে লেখক বিপুল বক্তব্য উপস্থাপনের যে দক্ষতার পরিচয় দিয়েছেন, তা বাংলা সাহিত্যে বিরল। তুমি দেখো তো, হয়তো বা 20-25 লাইনের একটা কবিতার মতো একটা জিনিস, কিন্তু ভিতরে কত বড় কথা বলে ফেলছে। তখন আমাদের আসলে যদি আমরা বৃহৎভাবে ভাবতে যাই, তাহলে আমাদের দেখতে হবে মাচাচি যারা আছেন তাদের প্রশংসা কি আমরা সত্যি করি? আলটিমেটলি কিন্তু করা হয় না। তো আমাদের লেখক এই বাস্তব জিনিসটা আমাদের সামনে তুলে ধরছে। নিম গাছের বর্ণনা, এর পাতা, বাকল, ছায়া ইত্যাদি বাহ্যিক উপকারিতা কবিতার মধ্যে বর্ণনা করা হয়েছে এই গল্পে। এগুলো কিন্তু বাইরের দিকের উপকারিতা, এটাই বলা হয়েছে। কবিরাজ তার চিকিৎসার কাজে সাধারণ মানুষ প্রাত্যহিক প্রয়োজনে নিম গাছকে অনবরত ব্যবহার করে থাকে। মানে কবিরাজ কিসের কাজে ব্যবহার করে? চিকিৎসার কাজে। এবং সাধারণ মানুষ কি করে? প্রাত্যহিক প্রয়োজনে, মানে প্রত্যেক দিনের প্রয়োজনে এই নিম গাছকে ব্যবহার করে থাকে। কিন্তু কেউ এই নিম গাছের সামান্য যত্ন নেয় না, মানে নিম গাছটা যে হবে সেই জন্য যে কোনো যত্ন নেওয়া দরকার, সেই যত্নটাও নেয় না। এই যে আমরা যে আমাদের মা চাচি, এদের কি তেমন একটা প্রশংসা করি বা যত্ন নেই? আলটিমেটলি নেই না। তারা এই অবহেলা, নিগৃহীত এর মধ্যেই তারা বেড়ে ওঠে আলটিমেটলি। আচ্ছা, একজন কবি একদিন নিম গাছের গুণ ও রূপের প্রশংসা করেন। ওই যে কবিরাজ না, কিন্তু সে কিন্তু কবি ছিল। কিসের প্রশংসা করেন? নিম গাছের গুণের এবং রূপের প্রশংসা করেন, যে নিম তোমার এত গুণ আর তোমার এত রূপ, মানে হচ্ছে সৌন্দর্য। নিম গাছের ভালো লাগে ওই লোককে এবং সে তার সঙ্গে চলে যেতে চায়। নিম গাছের ভালো লাগে, এতদিন তো সবাই তাকে ইউজ করছে, কেউ কোনোদিন প্রশংসা করে নাই, কিন্তু এই প্রথম কেউ একজন তাকে হচ্ছে তাকে ইউজও করে নাই এবং তাকে ভালো বলছে, তাই তার কি ইচ্ছে হয়? সে যেন তার সঙ্গে চলে যায়। কিন্তু মাটির গভীরে তার শিকড়, মানে শিকড়টা কোন পর্যন্ত চলে গেছে? মাটির একদম গভীর পর্যন্ত। গাছটি যেতে পারে না। কেন? তার শিকড় তো মাটির গভীরে চলে গেছে। আসলে গাছ তো চলতে পারে না, গাছ যদি চলতে পারতো তাহলে যাইতে পারতো। এটি একটি প্রতীকী গল্প।
প্রকৃতপক্ষে নিম গাছ গল্পটি নিম গাছ প্রতীকের সূত্রে বনফুল দেখিয়েছে নারীর অপরিসীম আত্মত্যাগ, মানে একটা নারী যে কত পরিমাণ আত্মত্যাগ করে বা নিজেকে কি পরিমাণ বিলিয়ে দেয় মানুষের জন্য, সেই জিনিসটা এখানে দেখানো হয়েছে। নারীর মানবিক মর্যাদা, মানে মানুষ হিসেবে যে মর্যাদা, পারিবারিক ও সামাজিক গুরুত্ব উপলব্ধি করার ইঙ্গিত দেয় এই গল্পটি। মানে আমরা যেন এই গল্পটা পড়ে নারীকে আসলে একটু গুরুত্ব দিই। নিম গাছের ছাল নিয়ে লোকজন কি কাজে লাগায় বলতো? ছালটা ছাড়িয়ে কি করে, শুকিয়ে রান্না করে, ভিজিয়ে খায়, সিদ্ধ করে খায়। এর পাশে গজালে বিজ্ঞরা খুশি হয় কেন? এটি দেখতে সুন্দর, এটি পরিবেশ বান্ধব, এটি উপকারী, এটি আকারে ছোট, এটি পরিবেশ বান্ধব। আবার অনেকে এটাকে উপকারীও দিতে পারে, ওই সিস্টেমে রাইট। কিন্তু পরের লাইনে এখানে কি বলা হয়েছে বলতো? নিমের হাওয়া ভালো থাকে না, এটি কি পরিবেশ বান্ধবের ইঙ্গিত দেয়। গফুরের প্রিয় সার মহেশ প্রায় 8 বছর প্রতিপালন করে গফুর সাধ্যমতো তার যত্ন নেয়। পরিবারের কেউ মহেশকে চায় না, মানে কি, কারণ 8 বছর হয়ে গেছে ওই সারটা, এখন তো মানে যথেষ্ট বড় হয়ে গেছে, বিক্রি করে দিলে কিছু টাকা পাবে। কিন্তু গফুর সন্তান স্নেহে তাকে লালন পালন করে, ওই সারটাকে, মানে ওই সার গরুটাকে নিজের খাবার না খেয়ে মহেশকে খাওয়ায়, ঘরের চাল থেকে খড় পেরে মহেশকে খেতে দেয়। আচ্ছা, এই ঘরের চাল থেকে খড় পেরে মানে কি বুঝাইছে? খড়ের ঘর মানে হচ্ছে এই আমরা যে ধান কাটার পর যে জিনিসটা থাকে খড়, ওই জিনিস দ্বারা হচ্ছে ঘর তৈরি করছে, ওইখান থেকে খড় পেরেও মহিষকে খেতে দেয়, মানে খাবারের তীব্র সংকট। তাহলে উদ্দীপকের মহেশের সঙ্গে যে দিক দিয়ে নিম গাছের লক্ষ্মী বউয়ের সাদৃশ্য লক্ষ্য করা যায়, কোন দিক থেকে বলতো? অবদানে, হ্যাঁ অবশ্যই অবদানে, প্রয়োজনীয়তায়, অবশ্যই, পরোপকারে, তিনটাই হবে। আচ্ছা, এগুলো আসলে কি এক এক অ্যাঙ্গেল থেকে এক এক রকম দেখে, বুঝছো অনেকেই। তোমরা একটু এগুলো গাইডে দেখো, গাইডে কি দেয়। গাইডে সাধারণত হচ্ছে বোর্ডের স্যাররাই বিভিন্নভাবে এটার মধ্যে হচ্ছে কাজ করে থাকে, তো তারা তাদের অ্যাঙ্গেল থেকে দেখে। তোমার অ্যাঙ্গেল থেকে, যেমন আমার অ্যাঙ্গেল থেকে এরকম উত্তর হয়েছে, এটা অনেকের অ্যাঙ্গেল থেকে অনেক রকম উত্তর দেয়। আলটিমেটলি যা দেখা যায় কি হচ্ছে, কারোটাই ভুল না, পরবর্তীতে স্যার যেটা রাইট দেয় ওটাই রাইট হয়ে যায়। রহিমদের বাড়িতে দীর্ঘ 40 বছর যাবত কাজ করছে আকলিমা খাতুন। এক কথায় সে তাদের সংসারটা শুধু বাঁচিয়ে রেখেছে তা নয়, বরং তাদের সমৃদ্ধির মূলে তার অবদান সীমাহীন। বয়সের ভারে আজ সে অক্ষম হয়ে বিদায় নিতে চায়, কেননা তার পক্ষে এখন আর গত কাটানো অসম্ভব। তার এই প্রস্তাবে রহিম বলে, আপনাকে কোথাও যেতে হবে না, জীবনের বাকি সময়টুকু আমাদের পরিবারের সদস্য হয়ে কাটাবে। চর্মরোগের অব্যর্থ মহৌষধ কোনটি? ওই যে নিম পাতা। নিম গাছটি না কাটলেও কেউ তার যত্ন করে না কেন? অলরেডি বলছি, মানে এমনিতেই তো বাইরে উঠতেই পারে, তাহলে আর আলটিমেটলি যত্ন করার কি দরকার? আর এটা তো যে আমাদের ইনস্ট্যান্ট টাকা পয়সা দিতেছে না, ইনস্ট্যান্ট সুযোগ সুবিধা দেখতেছি না, আসতে থাক, এই জন্য বলছি কাটেও না, যত্নও করে না। উদ্দীপকের আকলিমার সঙ্গে নিম গাছ গল্পের লক্ষ্মী বইয়ের সাদৃশ্যপূর্ণ দিকটা কি? ওই যে 40 বছর যাবত সার্ভিস দিতেছে বা কাজ করতেছে, তাদের সংসারটাকে পুরোটাকে বাঁচিয়ে রাখছে। লক্ষ্মী বউ তো তাই করে, মানে তার সংসারটাকে সে একা হাতে দেখে রাখে, আর কারোর হচ্ছে এটার মধ্যে কোনো হাত নাই বা হচ্ছে দেখার প্রয়োজন হয় না। এই সব কিছু মিলেই, এবং ওই যে পুরোদম এখানে যে বলা হয়েছে যে এই এই গুণ, এই গুণ, এই গুণ, এই গুণ, ওইরকমই এখানে হচ্ছে তার গুণগুলা আর ছোট্ট করে ব্যাখ্যা করে দিবে, ইনশাল্লাহ হয়ে যাবে। উদ্দীপকে নিম গাছ গল্পের সমগ্র ভাব নয়, বরং বিশেষ একটি দিককে তুলে ধরা হয়েছে যুক্তি সহ। হ্যাঁ, শুধু একটা দিককে তুলে ধরা হয়েছে, যে সব দিক হচ্ছে মিলিয়ে রাখছে। আর নিম গাছে কিন্তু প্রতিকাশ্রয়ে অনেক কিছু বর্ণনা করা হয়েছে, মানুষ তার কিভাবে প্রশংসা করে, কবি কিভাবে প্রশংসা করে, কবিরাজ কিভাবে প্রশংসা করে, আলটিমেটলি সবকিছু বলা হয়েছে। তো তোমরা হচ্ছে এইভাবে যদি তুলে লিখতে পারো, ইনশাল্লাহ 3-4-এর মধ্যে তো 4-4 দেয় না, এখানে হচ্ছে 3 দিয়ে দেয়, তো ইনশাল্লাহ এইভাবে লিখতে তোমরা 3 পেয়ে যাবে। তো অনেক গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার পড়ে এলাম, পড়ে হচ্ছে তোমরা নিজেরা পড়ে ফেলবা বইটা, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। আজকের মতো তাহলে এই পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।